আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পরিকল্পনা সরকারের নেই, বললেন প্রধান উপদেষ্টা। জানাবো যুদ্ধে জন্ম, যুদ্ধেই শহীদ। মতবিনিময় সভায় নাহিদ ইসলাম, নির্বাচন করতেই দল গড়েছি, তবে এই নির্বাচন হতে হবে গণপরিষদ নির্বাচন। এবং সর্বশেষ জানাবো ব্যাংককে ডক্টর ইউনূসের সঙ্গে মোদির বৈঠক হওয়ার সম্ভাবনা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পরিকল্পনা সরকারের নেই, বললেন প্রধান উপদেষ্টা। অন্তর্বর্তী সরকারের আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ডক্টর কমফোর্ট ইরোর নেতৃত্বাধীন ওই প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে অধ্যাপক ইউনূস বলেছেন, অন্তর্বর্তী সরকার নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ এবং কোনো দাবির কারণে ভোট পিছিয়ে দেওয়া হবে না। প্রধান উপদেষ্টা বলেছেন, সরকার নির্বাচনের জন্য দুটি সম্ভাব্য সময়সীমা নির্ধারণ করেছে এবং নির্ধারিত তারিখ পরিবর্তন করা হবে না। এই বিষয়ে ব্যাখ্যা করে তিনি বলেন, যদি রাজনৈতিক দলগুলো নির্বাচনের আগে সীমিত সংখ্যক সংস্কার চায় তাহলে নির্বাচন এই বছরের ডিসেম্বরে অনুষ্ঠিত হবে, আর যদি বৃহত্তর সংস্কার প্রক্রিয়ার প্রয়োজন হয় তাহলে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি আরো বলেন, নির্বাচনের তারিখ পরিবর্তনের কোনো কারণ নেই। পাশাপাশি তিনি জোর দিয়ে বলেন, আসন্ন নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে। রাজনৈতিক দল আওয়ামী লীগের বিষয়ে অধ্যাপক ইউনূস বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা নেই, তবে দলের যেসব নেতার বিরুদ্ধে হত্যা ও মানবতা বিরোধী অপরাধ সহ অন্যান্য অপরাধের অভিযোগ রয়েছে তাদের বাংলাদেশে আদালতে বিচার করা হবে। অধ্যাপক মোহাম্মদ ইউনূস জানান, জাতিসংঘের তথ্যানুসন্ধান মিশনের প্রতিবেদনের ভিত্তিতে জুলাই অভ্যুত্থানের সময় সম্ভাব্য অপরাধের অভিযোগ থাকায় আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে হেগে মামলা করার বিষয়টি সরকার বাতিল করেনি। এটি কখনো আলোচনার টেবিলে রয়েছে বলে উল্লেখ করেছেন তিনি। যুদ্ধে জন্ম, যুদ্ধেই শহীদ। 13 মাস আগে যুদ্ধের মধ্যে প্রথম সন্তানের জন্ম দেন আফনান আল গানাম। তখন তার পরিবার গাজা উপত্যকায় নিজেদের বাড়িতে বাস করত। চলতি বসন্তে তিনি দ্বিতীয়বার সন্তান সম্ভবা হয়েছেন। এই সময়ে তারা একটি দারিদ্র্যপীড়িত তাঁবুর নিচে বাস করতেন। 15 মাসের যুদ্ধ শেষে একটি নাজুক যুদ্ধবিরতি তাদের মধ্যে কিছুটা প্রশান্তি এনেছিল, কিন্তু ইসরায়েলি সামরিক বাহিনী বিমান হামলায় তাদের তাঁবুটি ধূলিসাৎ হয়ে যায়। 7 মাসের অন্তঃসত্ত্বা আফনান আল গানাম ও তাদের প্রথম সন্তান মোহাম্মদ দুজনেই নিহত হয়েছেন। সেদিন সেহরির সময় আকস্মিকভাবে ঝাঁকে ঝাঁকে যুদ্ধবিমান এসে গাজায় বোমা ফেলতে শুরু করে। এতে 4 শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগ নারী ও শিশু। ভূখণ্ডটির স্বাস্থ্য মন্ত্রণালয় এমন তথ্য নিশ্চিত করেছেন, জিম্মিদের ছেড়ে দিতে ফিলিস্তিন প্রতিরোধ আন্দোলন হামাসকে বাধ্য করতে গাজায় হামলা করা হচ্ছে বলে দাবি করেছে ইসরায়েল। তারা আমাদের লক্ষ্যবস্তু বানিয়েছে, বলেন আফনানের স্বামী আলা আবু হেলাল। দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসের নাসের হাসপাতালে কাপড় দিয়ে ঢাকা ছোট্ট মোহাম্মদের মরদেহ দিয়ে দাঁড়িয়েছিলেন তিনি। আবু হেলাল বলেন, যুদ্ধের এক কঠিন সময় এসে জন্ম নিয়েছে, যুদ্ধে শহীদ হয়েছে। কথা বলার সময় চোখে পানি ধরে রাখতে কষ্ট হচ্ছিল এই ফিলিস্তিনি তরুণের। তিনি বলেন, তাদের লক্ষ্যবস্তু নিষ্পাপরা, তারা খুব কমই জীবন দিয়ে দেখেছে। গাজা দক্ষিণাঞ্চলের শহর রাফায় পারিবারিক বস্তি দেখতে গিয়েছিলেন আবু হেলাল। ঠিক তখনই মাওশিতে তাদের তাঁবুতে বিমান হামলা চালায় ইসরায়েল। খান ইউনিসের নেতৃত্ব বিস্তৃত এলাকা জুড়ে উদ্বাস্তু পরিবারগুলো তাঁবু এই মাউসি এলাকায় অবস্থিত। যুদ্ধের সময় রাফায় তাদের ঘরটি ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন সেখান থেকে কোনো কিছু লুট হয়েছে কিনা তা দেখতে চান তিনি। 20 বছর বয়সী এই তরুণ বলেছিলেন, আমাকে একা রেখে তারা সবাই চলে গেছেন। অনাগত শিশুটিও নিহত হয়েছেন। গেল বছরের মে মাসে আবু হেলালের পরিবারকে রাফা ছাড়তে বাধ্য করে ইসরায়েলি বাহিনী। তার কিছুদিন আগে জন্ম নেয় তার প্রথম সন্তান মোহাম্মদ। যুদ্ধে রাফা অঞ্চলের বেশিরভাগ বাড়িঘর গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এদিকে গাজা উপত্যকায় নেটজারিম করিডোরের একটি অংশ ফের দখলে নেওয়ার পর ভয়াবহ হামলা চালানোর হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাতজ। গাজায় এমন তীব্র হামলা চালানো হবে যা আগে কেউ কখনো দেখেনি বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। স্থানীয় সময় বুধবার উত্তর ও দক্ষিণ গাজাকে বিভক্তকারী কৌশলগত গুরুত্বপূর্ণ অঞ্চলটিতে সেনা মোতায়েনের তথ্য নিশ্চিত করেছেন ইসরায়েলি প্রশাসন। নেটজারিম করিডোর ইসরায়েলি সীমান্ত থেকে উপকূল পর্যন্ত বিস্তৃত। করিডোরটি দখলে নেওয়ার পর বুধবার এ সংক্রান্ত এক বিবৃতিতে আইডিএফ জানায়, জানুয়ারিতে যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপ কার্যকর হলে এই অঞ্চলটি থেকে সেনা প্রত্যাহার করা হয়েছিল, কিন্তু ফের সেখানে সেনা মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
2023 সালের 7 অক্টোবর পরবর্তী যুদ্ধে প্রায় 4 মাইল দীর্ঘ এই করিডোরটিকে একটি সামরিক অঞ্চল হিসেবে ব্যবহার করেছে ইসরায়েল। যুদ্ধকালীন উত্তর গাজার অনেকেই পালিয়ে দক্ষিণ গাজায় আশ্রয় নিয়েছিলেন। 15 মাসের সংঘাত শেষে করিডোর থেকে আইডিএফ সেনারা সরে গেলে অনেকে উত্তর গাজায় ফিরেছিলেন। নেটজারিম করিডোর দখলের পর অঞ্চলটি থেকে সব ফিলিস্তিনিদের সরিয়ে দেওয়ার কথা জানিয়েছেন ইসরায়েল কাতজ। তিনি জানান, মঙ্গলবারের বিমান হামলা তো কেবল ইসরায়েলি পরিকল্পনা শুরু। কাতজ বলেন, হামাস যদি জিম্মিদের মুক্তি না দেয় তাহলে এমন ভয়াবহ হামলা চালানো হবে যা আগে কেউ কখনো দেখেনি। মতবিনিময় সভায় নাহিদ ইসলাম, নির্বাচন করতেই দল করেছি, তবে এই নির্বাচন হতে হবে গণপরিষদ নির্বাচন। ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও গণহত্যাকারীদের দৃশ্যমান বিচার এবং রাষ্ট্রের মৌলিক সংস্কারের ভিত্তিতে নির্বাচন হতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, নির্বাচন করতেই আমরা রাজনৈতিক দল গড়ে তুলেছি, তবে এই নির্বাচন হতে হবে গণপরিষদ নির্বাচন, কারণ গণপরিষদ নির্বাচন ছাড়া নতুন সংবিধান বা সংবিধানের মৌলিক সংস্কার সম্ভব নয়। নাহিদ ইসলাম বলেন, অনেকেই ন্যূনতম সংস্কারের কথা বলেছেন, কিন্তু আমরা বলতে চাই ন্যূনতম সংস্কার বলে কিছু নেই। এই সরকারের সময় সংস্কারের ভিত্তি স্থাপন করতে হবে। দেশের ছাত্র জনতা রক্ত দিয়ে এই সরকারকে এনেছে পরিবর্তন ও বিচারের আশায়। জনগণের প্রতি সেই ওয়াদা সরকারকে পূরণ করতে হবে। জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত জাতীয় ঐক্য অটুট রাখার প্রত্যাশা ব্যক্ত করে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক আরো বলেন, সরকার যে সময়সীমা নির্ধারণ করেছে সেই সময়ের মধ্যে দৃশ্যমান সংস্কার এবং বিচারের মাধ্যমে নির্বাচনের দিকে এগিয়ে যাওয়া সম্ভব। জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে জাতীয় ঐক্যমত্য প্রতিষ্ঠিত হয়েছে তা আমরা অটুট রাখবো। গণ অভ্যুত্থানের সঙ্গে আপোষ করে এমন কোনো রাজনৈতিক দলের সঙ্গে আমাদের সমঝোতা হবে না। আমাদের ঐক্যের মূল ভিত্তি হলো জুলাই গণ অভ্যুত্থান, শহীদদের আকাঙ্ক্ষা এবং দেশের সার্বভৌমত্ব রক্ষা। নাহিদ ইসলাম আরো বলেন, ফ্যাসিবাদীরা পিছু হটলেও পুরনো বন্দোবস্তের অনেক উপাদান আমাদের রাজনৈতিক দলগুলোর চিন্তা চেতনার মধ্যে রয়েছে। আমরা আহ্বান জানাবো নতুন পদ্ধতি গ্রহণ করতে, সংস্কারের মাধ্যমে নতুন বাংলাদেশের দিকে যেতে যাচ্ছি, সেই দিকে যেন আমরা যাই। কেননা যারা পরিবর্তন চায়নি তারা বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে। পরিবর্তনের সঙ্গে যারা তাল মেলাতে পারবে না তারা হারিয়ে যাবে। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে জড়িত অভিজ্ঞ রাজনীতিবিদদের জনগণের আকাঙ্ক্ষার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে নাহিদ ইসলাম বলেন, পরিবর্তন সংস্কারের মধ্য দিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। সেই পুরনো রাজনীতি আমরা চাই না। আমরা সত্যিকার অর্থে নতুন রাজনৈতিক সংস্কৃতি ও রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা করতে চাই। ব্যাংককে ডক্টর ইউনূসের সঙ্গে মোদির বৈঠক হওয়ার সম্ভাবনা। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে এপ্রিলের প্রথম সপ্তাহে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। বিমস্টেক সম্মেলনের সাইডলাইনে বৈঠক হতে পারে। দুই নেতার ষষ্ঠ বিমস্টেক সম্মেলনে যোগদানের লক্ষ্যে 2রা থেকে 4 এপ্রিল থাইল্যান্ড সফর করবেন। জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেন, আমরা ভারতের কাছে দুই নেতার বৈঠক করার জন্য অ্যাপ্রোচ করেছি। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস 28শে মার্চ চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠক করবেন। মোদির সঙ্গে বৈঠক হলে এক সপ্তাহের ব্যবধানে চীন ও ভারত উভয় দেশের সরকার প্রধানের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক আঞ্চলিক প্রেক্ষাপটে খুবই তাৎপর্যপূর্ণ। নিউ ইয়র্কে গত সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের সাইডলাইনেও মোদির সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক করার জন্য কূটনৈতিক তৎপরতা চালানো হয়েছিল। তখন দুই নেতা সফরের সময় ও কর্মসূচি আলাদা হওয়ার কারণে বৈঠক হয়নি। তবে ওমানে ভারত মহাসাগরীয় সম্মেলনের সাইডলাইনে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। বৈঠকে বাংলাদেশ ও ভারতের মধ্যে ভালো ওয়ার্কিং রিলেশন বজায় রাখার ব্যাপারে উভয় পক্ষ একমত হয়েছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।